নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। ছোটবেলায় স্কুলে দেখেছি দু চারজনের বাঁদরামির জন্য গোটা ক্লাস কান ধরে দাঁড়িয়ে আছে। আর পড়েছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী গল্পে দোষীকে খুঁজে না পেলে একজন কাউকে খুঁজে শুলে চাপানোটাই ছিল রাজার মন্ত্রীর কাজ। সেরকম একটা ঘটনা দেখে ফেললাম। চাকরি চুরি হয়েছে, এ নিয়ে তো কোনো সন্দেহই নেই। কিছু লোকজন চাকরি পেয়েছেন অসাধু উপায়ে, কিছু লোকজন এই চাকরি চুরির মতো জঘন্য অন্যায় কাজ করেছেন, বঞ্চিত হয়েছেন মেধাবী ছাত্রছাত্রীরা, এবং তা একসময় ধরাও পড়েছে, তদন্ত শুরু হয়েছে। আবার সেই তদন্ত যে সে নয়, সিবিআই করছে। বহু তথ্য পাওয়া গেছে বলে সংবাদ মাধ্যম থেকেই জেনেছি আমরা। কালীঘাটের কাকুর কথা তো সব্বার ঘরে ঘরে। বহু টাকা উদ্ধার হয়েছে মন্ত্রীমশাইয়ের বান্ধবীর ঘর থেকে, মন্ত্রীমশাইয়ের ঘরের জমির দলিল। তো তিনিও সেই কবে থেকেই জেলে। আমার আর ভালো লাগছে না বলার পরেও তাকে ছাড়া হয়নি। মহামান্য আদালতের আদেশে সিবিআই তদন্ত চলছে। এর মধ্যে সর্বোচ্চ আদালতের রায় এলো। সে রায় দিয়েছেন যে দুজন, তাদের মধ্যে আছেন আমাদের দেশের সর্বোচ্চ বিচারপতি। কাজেই সেই রায়ে মাথা পেতে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই। কিন্তু হুজুর মাইবাব, আপনাদের যাবতীয় সততা, প্রগাঢ় জ্ঞান এবং সততা নিষ্ঠা দিয়ে বিষয়টা পূর্ণ বিশ্লেষণ করার পরেই আপনার রায় তো দিলেন, কিন্তু অজ্ঞ মানুষজনের কিছু প্রশ্ন তো আছে। সাধারণ মানুষ তো প্রশ্ন করছে। হুজুর মাইবাব, সেগুলোই আপনাদের সামনে রাখলাম। আমার দোষ নেবেন না। মানুষ আর আপনাদের মধ্যে আমি তো কেবল দূত মাত্র। আর কে না জানে যে দূত অবদ্ধ। তো যে সারমর্ম বেরিয়ে এসেছে আমজনতার কাছ থেকে, সেটাই বিষয় আজকে। চোর খুঁজে না পেয়ে সব্বার হাজতবাস। চাকরি গেল সবার। সুপ্রিম কোর্টের রায় 2016 সালের এসএসসির প্যানেলভুক্ত সব শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেল। বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট সংখ্যাটা 25,752। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন অনেকেই। একাংশের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ, তারা অসৎ উপায়ে নিযুক্ত হয়েছেন। আদালতে মামলা ওঠে। কলকাতা হাইকোর্টের রায় সিবিআই তদন্তের। শুরু হয় তদন্ত। কিন্তু কারা যোগ্য বা কারা অযোগ্য তা শনাক্ত করতে পারেনি তদন্তকারী সংস্থা। কলকাতা হাইকোর্ট পুরো প্যানেল বাতিল করে। সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলে হাইকোর্টের রায়ই বহাল রাখে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। রায়ের এক খোঁচায় স্বচ্ছ ও সৎভাবে চাকরি পাওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের জীবনে অন্ধকার নেমে আসে। অর্থাৎ কয়েকজন দোষী, তাদের খুঁজে বের করতে না পারার দায় বাকিদের মাথা পেতে নিতে হচ্ছে। সর্বোচ্চ আদালতের এমনই বিচার। রায় ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে হাহাকার। কোনো পাপ না করেই পাপের ভাগীদার। এ কেমন বিচার? বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে এই প্রশ্ন। অযোগ্যদের বাছাই করা কি সত্যিই অসম্ভব ছিল? রায় বের হবার পরে চিটফান্ডের টাকা তছরূপ করা সাংবাদিকের কি উল্লাস। এদিকে সারা দেশ বেচে দেওয়ার কাজ যারা প্রকাশ্যেই করছেন, সেই দল দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমে পড়েছে। আবার যাদের জামানাতে এই দুর্নীতি ঘটেছে, তারা তাদের অবস্থান বোঝাতে গিয়ে ঠিক কি বলতে চাইছেন তাও বোঝা যাচ্ছে না। মানে খুব স্বাভাবিকভাবেই তারাও পড়েছেন ফাপড়ে। কিন্তু যেটা একেবারে পরিষ্কার তা হলো এই 26,000-এর মধ্যে সেই 1,000, 2, 3, 4 বা 5 কালো ভেড়া, ব্ল্যাক শিপদের বাদ দিলে বাকিদের কান্না স্পষ্ট শোনা যাচ্ছে। এক অসহায় কান্না, যেখানে দেশের সর্বোচ্চ বিচারালয় তাদের চাকরি কেড়ে নেবার আদেশ দিয়েছে। সেখানে অসহায় অক্ষম কান্না ছাড়া আর কিছু তো শুনতে পাবার কথা নয়। একটা সোজা উপায় আছে, এই সরকারকে পদত্যাগ করতে বলা, এই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে বলা। খুব সোজা একটা দাবি। গঙ্গারামপুরে ধর্ষিতা খুন হওয়া মেয়েটির বিচারের দাবিতেও সরকারের পদত্যাগ চাওয়া যায়। বেআইনি বাজি কারখানাতে আগুন লাগলেও মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়া যায়। সেক্ষেত্রে 26,000 মানুষের, শিক্ষকের, অশিক্ষক কর্মচারীর চাকরি চলে যাবার আদেশের পরে সেরকম একটা দাবি তোলাই যায়। আসুন না সেইখান থেকেই আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ধরুন ওনারা পদত্যাগ করলেন, তারপরে ওই 26,000-এর চাকরি কি হবে? এই মুহূর্তে স্কুলের শিক্ষক, অশিক্ষক কর্মচারীর চাহিদা কিভাবে মিটবে? ওই 26,000-এর মধ্যে আসলে দোষী কারা? আসলে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কিভাবে চিহ্নিত করা যাবে? যাবে না তো? হ্যাঁ, যাবে না। তাহলে পদত্যাগ করে কি হবে? সেই জায়গাতে তারাই আসবেন যারা সারা দেশটাকে লুটমারের এক
অভয়ারণ্য বানিয়ে ফেলেছেন, তাদের আনা হবে। তাদের বকলমে রাষ্ট্রপতির শাসন জারি করা হবে। মাথায় রাখুন, এই আমলে মোদি ঘনিষ্ঠ ব্যবসায়ী আদানির সম্পদ বেড়েছে 929%। তাকে এনে বসানো হবে, কারণ আর তো কেউ সামনে নেই। নাকি তাদের বসানো হবে যাদের একজন বিধায়ককেও মানুষ নির্বাচিতই করেননি? কারা বসবেন? নাকি এক নৈরাজ্য চাই এই বাংলায়? যেটুকু হয়েছে সব ভোগে যাক, সব উল্টো পাল্টা করে দে মা, লুটে পুটে খাই, এরকমটাও বলতেই পারেন। যা হবে দেখা যাবে, এই সরকার বিদায় হন, হ্যাঁ এরকমটাও বলতেই পারেন। নৈরাজ্যবাদ তো রাজনীতির এক অঙ্গ, বিশেষ করে সুবিধেভোগী সেই সব মানুষজন যাদের সেই সচ্ছল অবস্থা আছে, নানান ফিকিরে রোজগার, সরকারি চাকরি, সোজা পথেই ভালো রোজগার ইত্যাদি করার পরে কোনো দায়ই নেই, তারা বলতেই পারেন। পরে কি হবে দেখা যাবে, আগে তো এনারা যাক। কিন্তু সবে যে গ্রামগুলোতে খানিক সচ্ছলতা বাড়ছিল, সবে যে মহিলারা দুটো পয়সা হাতে পেয়ে নিজেদের গলার জোর বাড়াচ্ছিলেন, সবে যে বাচ্চারা মিড ডে মিলে ভরপেট খাবার পেতে শুরু করেছিল, তাদের কি হবে? সেই বিরাট সংখ্যক মানুষের নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে যে নৈরাজ্য তৈরি হবে, তার দায় কে নেবে? এর থেকে ভালো হতো নাকি যদি এই দুর্নীতির শেকড় ধরে টান দেওয়া যেত, যদি এই দুর্নীতিকেই একেবারে বন্ধ করা যেত। কিভাবে করা যাবে? এ তো হিন্দি ছবি নয়, এক হিরো ভিলেন পিটিয়ে শায়েস্তা করবে, তা তো সম্ভব না। তাহলে প্রথম উপায় হলো পুলিশ। তো রাজ্য সরকার বা মন্ত্রী যেখানে দায়ী, সেখানে রাজ্যের হাতের পুলিশ কি করবে? তাহলে পড়ে থাকে সিবিআই, বিশাল ক্ষমতা। তারা বের করবেন কোথায় এই অপরাধের শেকড়, তারাই প্রমাণ আর তথ্য এনে হাজির করবেন। তো এক্ষেত্রে কি সিবিআই কাজ করছে না? হ্যাঁ করছে। সিবিআই একগুচ্ছ মন্ত্রী, শান্ত্রী, আমলাদের ধরেছে, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেছে। তারা নাকি জানে কোথা থেকে টাকা এসেছে, কোথায় গেছে। তাহলে সেই বিচারে ধরা পড়া তো উচিত, কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, কারা মেধার জোরে পেয়েছে। এখনো না পড়লেও এই তদন্তের ফলে আগামী দিনে সেই সত্যিটা তো বের হয়ে আসা উচিত। সেই সত্যি বের হবার আগেই এই রায় দেবার তাড়াহুড়োর পেছনে অন্য কোনো কারণ আছে? এই যে এতজনকে গ্রেফতার করা হলো, জেলে রাখা হলো, জেলে আছেও অনেকেই, এর ভয়েস রেকর্ড হচ্ছে, তার ঘরে টাকা পাওয়া যাচ্ছে, জামাই রাজসাক্ষী হচ্ছে, এগুলো কি নৌটঙ্কি? এগুলো কি মাদারিকা খেল? যদি না হয় হুজুর, তাহলে আমার প্রশ্ন নয়, লালমোহন বাবু দু চারটে প্রশ্ন করলেও আমি কোনো প্রশ্ন করি না। মানুষের প্রশ্ন তদন্ত শেষ হবার পরে দোষীদের বেছে বাদ দিয়ে এই রায় কি দেওয়া খুব কঠিন ছিল? শুনুন, সেই প্রশ্নই আমাদের দর্শকেরা করেছেন, আমরা কেবল জিজ্ঞেস করেছিলাম। দোষীদের শাস্তি হওয়া দরকার ছিল বা হওয়া দরকার ছিল, কিন্তু আজকে নির্দোষ যারা রয়েছে তাদের চাকরি চলে গেল, এটা একটা বিশাল দুঃখজনক ঘটনা। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের কিন্তু এদের পাশে দাঁড়ানো উচিত। এটাই এই বিপদের সময় পাশে দাঁড়ানোটাই মানুষের কাজ। ফেয়ার ওয়েতে তৈরি করে পরীক্ষা দিয়ে পাস করে চাকরি পেয়েছেন, ওনাদের যে চাকরিটা বাতিল এটা উচিত হলো না আমার হিসাবে। কেন, ওনাদেরও ফ্যামিলি আছে, পরিবার আছে, আর ওনাদের ক্যারিয়ার হিসাবে কী হবে, ওনার ফিউচারটা কী হলো? যে এরা ইললিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে আর এরা লিগালি অ্যাপয়েন্টমেন্ট আমাদের কাছে যে তথ্য না যায়, তাহলে তার উপর আবার ডিসিশন দেওয়া, সবার চাকরি যেত না। ওরা 1 বছর ধরে সুপ্রিম কোর্ট সময় দিয়েছিল, কিন্তু ওরা কিচ্ছু করতে পারেনি। এতগুলো মানুষের পেটের অন্ন কোনো মূল্যেতে জাজমেন্ট করা ঠিক হয়নি, এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অপরাধী বা দোষী বা মানে 2 নম্বরই যেটা বলতে চায় ঢুকেছে, তাদের যাক, অবশ্যই সবাই তো 2 নম্বর করে চাকরিটা পায়নি। আমি ধরে দিলাম কিছু অযোগ্য মানুষের তালিকা ছিল, তার পাশাপাশি তো এতগুলো যোগ্য মানুষ ছিল, সেই যোগ্য মানুষগুলো চাকরি চলে যাওয়া, এটাকে মেনে নেওয়া যায়। তাহলে এসএসসি বা আমাদের রাজ্য সরকার 1 বছর ধরে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারলো না কেন? মানবিক দিক দিয়ে বিচার করলে আমার মনে হয় ভালোই হতো। তাদের যে সংসার ধর্ম ছিল, তারা তো অসহায় পড়বে, এদিকটা বিচার করে আমার মনে হয় সুপ্রিম কোর্টে বিবেচনাটা করলে ভালো হতো। মানে শিক্ষাটাকে ধ্বংস করার একটা সামগ্রিকভাবে একটা চক্রবর্তী চলতেছে, অস্বীকার করার কোনো উপায় নেই। নিজেদের পক্ষে আনতে হলে যে সমস্ত এভিডেন্সগুলো প্রয়োজন, সেই এভিডেন্সগুলো তো দুপক্ষকেই দিতে হবে, নিশ্চয়ই কোনো এক পক্ষ দিতে পারেননি, তাই এই রায় এসেছে। জেনুইন যারা মানে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের তো ডিফারেন্সিয়েট করা উচিত ছিল। মানবিক দিকটা না চিন্তা ভাবনা করে অনৈতিকভাবে এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না।
তারা পুনরায় চাকরি ফিরে পাক, এটাই আমার দাবি। সৎ যারা পরীক্ষা দিয়েছিল, যারা রিয়েল অ্যাপ্লিকেন্ট যারা ছিল, যারা পেয়েছিল, তাদের সাথে অন্যায় হয়েছে। কিন্তু এটাও ঠিক ওরমই যেটা একেবারে স্টেট গভর্নমেন্টের ফেলিওর। সময় তো পায় না, বাচ্চা সময়টাই পায় না, তারা যোগ্য করা উচিত। দোষ করেছে ঠিক আছে, ওদেরকে বাতিল করো না, ওদেরকে রিজেক্ট করো, কিন্তু যে দোষ করে না ওদেরকে কেন এইটা করা হচ্ছে? যারা ভুল করেছে ওদের শুধু ওদের জন্য যদি এটা হতো অর্ডারটা, তাহলে ওটা বেশি ভালো হতো। কিন্তু 2-4 জনের জন্যে এত ছেলেমেয়েরা যে সাফার করলো আজকে, এটা একদমই ভালো হয়নি। সঠিক বিচারটা হওয়ার দরকার ছিল, কেন জানি না, শাসন ব্যবস্থা, শাসকের এখানে ব্যর্থতা না আইনের ব্যর্থতা, ঠিক সাধারণ মানুষ আমরা অসহায়, বুঝতে পারছি। ত্রিপুরায় তখন ভরা বাম জমানা। মুখ্যমন্ত্রী সিপিএম এর মানিক সরকার 2010 এবং 2013 সালে 2 দফায় স্কুল শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষক পদে 10,323 জনকে নিয়োগ করেছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। কিন্তু অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ওই নিয়োগ নিয়ে মামলা হয় ত্রিপুরা হাইকোর্টে। গোটা প্যানেল বাতিল করেছিল আগরতলার উচ্চ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল মানিকের সরকার। কিন্তু 2017 সালে শীর্ষ আদালত সমগ্র প্যানেল বাতিলের নির্দেশই বহাল রাখে। আবার এই সেদিন জানা গিয়েছিল বিভিন্ন কেন্দ্রে নিট পরীক্ষার প্রশ্নপত্র বের হয়ে গেছে, তাদের সবটা খুঁজে বের করা গেছে। তারপরে কি মেডিকেল কাউন্সেলিং বন্ধ করা হয়েছে? সেই পাশ করা ছাত্রছাত্রীরাই কি এখন ডাক্তারি পড়ছে না? সুপ্রিম কোর্ট সেদিনে কেন রায় দিল না যে গোটা প্যানেল বাতিল করা হচ্ছে? সেদিন সুপ্রিম কোর্ট বলেছিল, 1. Affecting over 2 million students, a retest or counseling cancellation would delay education. 2. Impact on students from disadvantaged backgrounds risking educational access. 3. Delaying counseling would push back medical course starts, affecting training and placements. এটাই তো স্বাভাবিক বিচার। কিছু লোক দোষ করেছে, তার দায় সবাই নেবে কেন? তার মানে একই রকম বা প্রায় একই রকম ক্ষেত্রে নানান রায় আসে। তাই আমাদের যা বলার তা হলো 26,000 মানুষকে ইয়াতান্তরে না ফেলে কেবলমাত্র কালো ভেড়াগুলো, ব্ল্যাক শিপগুলো ছেঁটে ফেলা কি একেবারে অসম্ভব? আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।